ব্রানন একজন দক্ষ মেইন স্নাইপার যিনি সারা জীবন দেশের জন্য কাজ করে গেছেন। সে নিজের পরোয়া না করে বিভিন্ন ডেডলি মিশন সম্পন্ন করেছে। কিন্তু কথা আছে না যে ভালো মানুষের সাথে সবসময় খারাপই হয়, ব্রাননের সাথেও ঠিক তেমনটাই ঘটে। একদিন তার প্রথম বন্ধু তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, যার ফলে প্রদেশের সিআই এবং সোয়াট টিম তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। এখানে শেষ না, তাকে মারার জন্য একজন দুর্ধর্ষ লেডি স্নাইপার নিয়োগ দেওয়া হয়, যিনি 1.5 মাইল দূর থেকে সঠিকভাবে টার্গেটকে হিট করতে সক্ষম। একদিকে স্ন্যাপার, অপরদিকে সোয়াট টিমের তাড়া খেয়ে ব্রান্ডন প্রতি মুহূর্তে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। তাকে সাহায্য করার জন্য তার বাবা থমাস ব্যাকেটও চলে আসে। এখন শেষ পর্যন্ত ব্রান্ডন কি স্ন্যাপারের হাত থেকে রক্ষা পেয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিল, নাকি বিভীষিকাময় কিছু একটা ঘটেছিল? গাইস, এটা হচ্ছে স্ন্যাপার সিরিজের 5 নম্বর পার্ট। বাকি পার্টগুলো চ্যানেলে দেওয়া আছে, আপনারা সময় করে দেখে নিয়েন। আজকের মুভিটির নাম স্ন্যাপার অ্যাসাসিন এন্ড। সিনেমার শুরুতে আমরা লক্ষ্য করি যে ইউকি নামের একজন ডেঞ্জারাস মে স্ন্যাপার ব্রুনোডিয়াস নামের একজন রাষ্ট্রদূতকে স্ন্যাপার দিয়ে মারার জন্য প্রস্তুত। ব্রুনোডিয়াস হচ্ছে সাউথ আমেরিকা, পার্টিকুলারলি কোস্টা ওয়ার্ডের একজন বিখ্যাত ব্যক্তি। গত 1 দশক থেকে ইউএসের সাথে সাউথ আমেরিকার কোনো চুক্তি হয়নি, তাই দুই দেশের মধ্যে নতুন করে ভালো সম্পর্ক তৈরি করার জন্য বেশ কিছু চুক্তি হবে। তবে প্রবলেম হলো যে ইউএসের কিছু লোক চাচ্ছে না যে ব্রুনোডিয়াস এইসব চুক্তিতে সাইন করুক। অতএব ব্রুনোডিয়াস যেন সাইন করতে না পারে তার আগে তাকে হত্যা করার জন্য ইউকিকে হায়ার করা হয়েছে। ইউকি হচ্ছে একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার। যথারীতি যখনই ব্রুনোডিয়াস প্রেস কনফারেন্সে ভাষণ দিতে যাবে তার আগে ইউকি একটা রুম থেকে তাকে শ্যুট করে মেরে ফেলে। এই ঘটনায় কেউ বুঝতে পারেনি যে কে শ্যুট করলো আর কই থেকে শ্যুট করা হয়েছে। অ্যাকচুয়ালি ইউকি এতটা দূর থেকে এমন একটা রুম থেকে শ্যুট করেছে যে সেটা বোঝার কোনো উপায় নেই। সো ইউকি তার কাজটা করে সেখান থেকে খুশি মনে কেটে পড়ে। এদিকে ভার্জিনিয়াতে সিবিআই এজেন্ট ফ্রাঙ্কলিন তার বসকে বলছে, স্যার, আমি যেভাবে হোক যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাইন্ড আউট করব। বস জানায় যেভাবে হোক দ্রুত এই ঘাতককে খুঁজে বার করতে হবে, না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। ফ্রাঙ্কলিন জানায়, সমস্যা নেই স্যার, আমরা যেভাবে হোক তাকে খুঁজে বার করব। তাদের কথা বলার এক মুহূর্তে এজেন্ট জুলিয়েট ক্লোভার এসে তাকে জানায়, স্যার, ক্রাইম স্পট থেকে সার্জেন্ট ব্রান্ডন ব্যাকেটের চুল পাওয়া গিয়েছে। এমনকি সে এই ঘটনার কয়েক ঘন্টা আগেই শহরে প্রবেশ করে এবং ঘটনা ঘটার পরেই এই শহর থেকে বাইরে পালিয়েছে। জুলিয়েটের কথা শুনে ফ্রাঙ্কলিন নিশ্চিত হয় যে তার মানে এই সব কিছুর পিছনে ব্রান্ডনই জড়িত রয়েছে। অতএব ফ্রাঙ্কলিন একটা সোয়াট টিম পাঠিয়ে দেয় প্রধান সাসপেক্ট ব্রান্ডনকে গ্রেপ্তার করার জন্য। এদিকে ব্রান্ডন 14 বছরের ছোট এক বাচ্চার সাথে GTA 5 গেম খেলছিল। ব্রান্ডন বাচ্চাটির কাছে বারবার হেরে যাওয়ার জন্য সে তাকে বলে, সমস্যা নেই, আর 2 সপ্তাহ গেলে আমি তোমাকে হারিয়ে দিব। আমি এখন নুব বলে আমাকে মেরে ফেলছো, সমস্যা নেই, আর কিছুদিন ওয়েট করো, তখন দেখবা আমি কি জিনিস। অন্যদিকে তার বাড়ির পিছনে ইউকি তার বন্দুক নিয়ে হাজির। দ্যাটস মিন কেউ একজন ব্রান্ডনকে মারার জন্য ইউকিকে আবারও হায়ার করেছে। এখন ইউকি ব্রান্ডনকে মারার আগে সোয়াট টিম ব্রান্ডনের ঘর ভেঙে তাকে গ্রেপ্তার করে নেয়। এই ঘটনায় ব্রান্ডন খুবই শকড হয়ে যায়, আসলে কেন তাকে গ্রেপ্তার করা হলো আর সে কী বা অপরাধ করেছে। বাড়ির সামনে থেকে ইউকি তার বসকে জানায়, স্যার, ব্রান্ডনকে সোয়াট টিম গ্রেপ্তার করে নিয়েছে, এখন আর কোনোভাবে তাকে শ্যুট করা পসিবল না। বস জানায়, চাপ নিও না, আমার কাছে প্ল্যান বি রয়েছে। আমি কিছু লোক পাঠাচ্ছি যাদেরকে দেখে মনে হবে তারা ব্রান্ডনের সাথে কাজ করে। তুমি আমার লোক সহ ব্রান্ডনকে রাস্তাতে মেরে ফেলবে যাতে কেউ বাঁচতে না পারে। আর এই ঘটনার জন্য কেউ আমাদের উপরে আঙ্গুল তুলতে পারবে না, সবাই ভাববে ব্রান্ডন এই কাজটা করেছে। সো একটু পর সোয়াট টিম ব্রান্ডনকে সিআইয়ের সেফ হাউসে নিয়ে আসে, যেখানে এজেন্ট ফ্রাঙ্কলিন সহ অনেকেই ছিল। এবার প্রথমে ফ্রাঙ্কলিন ব্রান্ডনকে বলে, আমরা জানি তুমি ব্রুনোডিয়াসকে মেরেছো, এখন তাকে কেন মেরেছো, কি জন্য মেরেছো, আর কে তোমাকে হায়ার করেছে সব বলে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তার কথা শুনে ব্রান্ডন জানায়, স্যার, আপনি কার কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ফ্রাঙ্কলিন জানায়, শোনো, আমার কাছে তোমার চুলের ডিএনএ, ফ্লাইট রেকর্ডস এবং খুন করার মোটিভ রয়েছে। এখন আমি জানতে চাচ্ছি যে তোমার সাথে কি তোমার বাবাও জড়িত রয়েছে, নাকি তুমি শুধু একাই কাজটা করেছো। ব্রান্ডন জানায়, স্যার, আপনার কথা ভুল হচ্ছে, আমি এই ঘটনার আগে পিছনে কিছু জানি না। গত কয়েকদিন থেকে আমি ভ্যাকেশনে ছিলাম, নিজের লাইফটাকে এনজয় করছিলাম, এখন বাইরে কি হয়েছে সেটা আমার জানার কথা না। এবার তাদের কথা বলার মাঝে ইন্টারাপ্ট করে হোমল্যান্ডের সিকিউরিটি অফিসার জিরো চলে আসে। জিরোকে দেখে ফ্রাঙ্কলিন খানিকটা বিব্রত হয়ে জিজ্ঞাসা করে, আপনি হঠাৎ এখানে কি মনে করে, আর আপনাকে এই জায়গার লোকেশন কে দিয়েছে? জিরো ঠিকভাবে তার প্রশ্নের উত্তর না দিয়ে তার কাছে 1 মিনিটের পারমিশন চায় ব্রান্ডনের সাথে একান্ত কথা বলার জন্য। এখন ফ্রাঙ্কলিনের অমত থাকা সত্ত্বেও জিরোকে পারমিশন দিয়ে বাইরে চলে যায়। এবার জিরো ব্রান্ডনকে জানায়, দেখো, যদি কোনোভাবে তুমি এই কাজটা করে থাকো আর সেটা প্রমাণ হয়ে যায় তাহলে তোমার সাথে খুব খারাপ কিছু হবে, আর যদি তুমি ইনোসেন্ট প্রমাণিত হও তাহলে আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো, কাজেই এখনো সময় আছে, সত্যিটা বলে দাও। ব্রান্ডন জানায়, স্যার, আমি ইনোসেন্ট, আমি কোনো অপরাধ করিনি,
আর আমি এটাও জানি না যে কেন আমাকে ধরে আনা হয়েছে। এখন তাদের কথা বলার এক মুহূর্তে ফ্রাঙ্কলিন জানায় 1 মিনিট সময় শেষ, এবার তাদেরকে বের হতে হবে। অতএব তার জিরোকে বিদায় জানিয়ে ব্র্যান্ডনকে সাথে নিয়ে হেডকোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে ইউকির বস একদল রাশিয়ান মাফিয়াকে হায়ার করে ব্র্যান্ডনকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য, এবং ব্র্যান্ডনের সাথে যে সোয়াট টিম থাকবে তাদেরকেও মেরে ফেলবে। তো যাই হোক, এবার জিরো সিআইএর হেডকোয়ার্টারে এসে জুলিয়েটের কাছে ব্রুনো ডিয়াজের কেসের ব্যাপারে জানতে চায়। জুলিয়েট জানায়, স্যার, ব্রুনো ডিয়াজকে প্রায় 1.2 মাইল দূর থেকে শ্যুট করা হয়েছে, যেটা সবার পক্ষে সম্ভব না। একমাত্র ব্যাকেটের মতো যার মধ্যে স্কিল রয়েছে সেই এই কাজটা করতে পারবে। যে স্থান থেকে ব্রুনো ডিয়াজকে শ্যুট করা হয়েছিল সেখানে আমরা ব্র্যান্ডনের চুল খুঁজে পেয়েছি, কাজে প্রাইমারি আইডিয়া অনুযায়ী ব্র্যান্ডনই মেইন সাসপেক্ট। এবার জিরো জানে, আচ্ছা, সেদিন ভাষণের মধ্যে ব্রুনো ডিয়াজের পাশে যিনি বসেছিলেন সে কে বা তার পরিচয় কি? জুলিয়েট ফাইল চেক করে জানায় ইনি হচ্ছেন ডোনাল্ড সাউথ, যিনি নোভাসিলি ফার্মাসিউটিক্যালের সিও। জিরো বলে, ব্রুনো ডিয়াজের পাশে 4 জনকে আমি চিনি যারা বহু বছর থেকে রাজনীতি করে আসছে। তারা এই সম্মেলন বা প্রেস কনফারেন্সে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফার্মাসিউটিক্যালের সিও ডোনাল্ড সাউথ এখানে কি করছে? তার তো এখানে থাকার কথা না। জুলিয়েট বলে, একদম রাইট কথা বলেছেন, নিশ্চয়ই এখানে কোনো গোপন বিষয় রয়েছে। সে যাই হোক, এদিকে ব্র্যান্ডনকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর অপর দিক থেকে রাশিয়ান মাফিয়ারাও তাদেরকে মারার জন্য এগিয়ে আসছে, আর তাদের 500 মিটার দূর থেকে ইউকিও প্রস্তুত। ইউকির বস তাকে জানিয়েছে তার কাজ শুধুমাত্র রাশিয়ানরা ব্র্যান্ডনকে ঠিকমতো মারতে পারলো কিনা সেটা মেকশিওর করা। যদি কোনোভাবে রাশিয়ান মাফিয়ারা ব্র্যান্ডনকে মারতে না পারে তাহলে ইউকির কাজ হবে সবাইকে একেবারে ফিনিশ করে দেওয়া। এখন সোয়াট টিম যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ব্র্যান্ডন পিছনে তাকিয়ে লক্ষ্য করে যে একটা গাড়ি তাদেরকে ফলো করছে, এবং সে এই বিষয়টা সোয়াট টিমকে জানালে তারা কোনো পাত্তা না দিয়ে সামনে আগাতে শুরু করে। এবার অনেকটা রাস্তা যাওয়ার পর রাশিয়ান মাফিয়ারা তাদেরকে রাস্তার দুপাশ থেকে একেবারে ঘিরে ধরে, মানে পালানোর কোনো রাস্তা নেই। এখন সোয়াট টিম কিছু বুঝে ওঠার আগে রাশিয়ান মাফিয়ারা তাদের গাড়িতে বৃষ্টির মতো গুলি করে 3 জন সৈন্যকে ডাউন করে দেয়। বাকি 2 জন সৈন্যের মধ্যে একজন গাড়ি থেকে এবং আরেকজন বাইরে এসে 2 জন মাফিয়াকে নক আউট করে দেয়। কিন্তু তাদের গোলাগুলির এক পর্যায়ে গাড়ির মধ্যে থাকা সৈন্যটার বুকে গুলি লেগে সেও মারা যায়। বর্তমানে শুধু বেঁচে রয়েছে ব্র্যান্ডন আর একজন সোয়াট মেম্বার। এবার যেই না সোয়াট সৈন্যটা গাড়ির পাশে লুকিয়ে লুকিয়ে যখনই মাফিয়াদেরকে মারতে যাবে ঠিক তার আগেই ইউকি দূর থেকে তাকে নকডাউন করে দেয়। এখন মাফিয়ারা বেঁচে থাকা অবশিষ্ট ব্র্যান্ডনকে মারার জন্য এগিয়ে আসছে, আর ব্র্যান্ডন 2 হাতে 2 বন্দুক নিয়ে প্রস্তুত। এবার মাফিয়ারা যেই গাড়ির কাছে আসে ঠিক তখনই ব্র্যান্ডন 2 জনকে শ্যুট করে মেরে ফেলে। তবে বিপদ এখানেই শেষ না। দূর থেকে ইউকি ব্র্যান্ডনকে মারার জন্য নিশানা করছে, আর এদিকে একজন রাশিয়ান মাফিয়া এখনও জীবিত। মাফিয়াটা কোন রকমে উঠে একটা বন্দুক হাতে নিয়ে ব্র্যান্ডনকে মারার জন্য এগিয়ে যাচ্ছে, আর দূর থেকে ইউকি ব্র্যান্ডনকে লক্ষ্য করে বেশ কয়েকটা শ্যুট করলেও সেটা মিসফায়ার হয়। এদিকে ব্র্যান্ডন তো চরম বিপদে পড়ে যায়, সে বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। তবে সেই বিপদের মুহূর্তে তার মাথায় একটা আইডিয়া আসে, যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, কারণ এখানে থেকে তাদের সাথে ফাইট করে পেরে ওঠা সম্ভব না। অতএব সে কোন রকমে গাড়ি স্টার্ট করে সেখান থেকে কেটে পড়ে, আর এদিকে বেঁচে থাকা অবশিষ্ট মাফিয়াটাকে ইউকি ডাউন করে দেয়। অ্যাকচুয়ালি এটা করার কারণ হচ্ছে যে ইউকির বস বলেছিল কেউ যেন বেঁচে না থাকে, কারণ একজন বেঁচে থাকলে যখন তখন তাদের রহস্য ফাঁস হতে পারে। সে যাই হোক, অন্যদিকে জিরো নোভাসিল ফার্মাসিউটিক্যালের সিও ডোনাল্ড সাউথকে ফলো করতে করতে ক্যালিফোর্নিয়া চলে গিয়েছে। কিন্তু এখানে সমস্যা হলো, জিরো রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড সাউথের বউ দেখতে তো এমন না, তাহলে তার সাথে এটা কে? আমরা আমাদের সাধারণ ব্রেন খাটিয়ে বলতে পারি এটা হচ্ছে বড়লোকসদের সুগার মামি সুগার ড্যাডির লীলা খেলা। এগুলো আমার আপনাদের সাধারণ জ্ঞানের বাইরে, সো এগুলো না বুঝলেও চলবে। এগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই বড়লোকস হতে হবে। এবার জিরো আমাদের মতো বাচ্চামো মাইন্ড নিয়ে বা বাচ্চামো মজা নিয়ে জানে, স্যার আপনার মেয়ে দেখতে তো হেব্বি সুন্দর, আর আমি চাই না যে আপনার মেয়ের সামনে আপনার গোপন তথ্যগুলো ফাঁস করি। সো আমি আপনার সাথে 5 মিনিট কথা বলবো, আপনি এই মেয়েকে বাইরে যেতে বলুন। যথারীতি ভদ্রমহিলা ওরফে সুগার মামি বাইরে গেলে ডোনাল্ড জানায়, কি সমস্যা আপনার, আর আপনি আমার কাছে কি চান? জিরো বলে, আপনি একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিও হয়ে সেদিন প্রেস কনফারেন্সে কেন গিয়েছিলেন? সেখানে তো আপনার যাওয়ার কথা না। আমি ওখানে আপনি বাদে অন্য কোনো গ্যাস কোম্পানি বা অন্য কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিওকে দেখতে পেলাম না। আপনার তো সেখানে যাওয়ার কথা না, আপনি ওখানে কেন গিয়েছিলেন? ডোনাল্ড জানায়, মিস্টার জিরো, আপনি তো জানেন না যে আমার একজন মিনিস্টার বন্ধু রয়েছে যে আমাকে অনেক সাপোর্ট দিয়ে থাকে, তার কথাতেই আমি সেখানে গিয়েছিলাম। আর ব্রুনো ডিয়াজের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই, তাকে মারাতে কোনো প্রশ্নই আসে না, বরং তার সাথে আমাদের দেশের চুক্তি হলে আমার কোম্পানিরই প্রফিট হতো। আপনি যদি ভেবে থাকেন আমি ব্রুনো ডিয়াজকে হত্যা করেছি বা মেরেছি, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। সবচেয়ে ভালো হয় আপনি আমাকে ফলো না করে আসল খুনিকে খুঁজে বার করুন, এতে করে আপনারও মঙ্গল আমারও মঙ্গল। ডোনাল্ডের কথা শুনে জিরো বেশ টেনশনে পড়ে যায়।
যদি সে ব্রুনো ডিয়াজের হত্যার সাথে জড়িত না থাকে তাহলে এর পিছনে কার হাত থাকতে পারে। অন্যদিকে এজেন্ট পিটারসন ফ্রাঙ্কলিনকে জানায়, স্যার, ব্রান্ডনকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল বা ট্রান্সফার করা হচ্ছিল সেখানে অ্যাটাক করা হয়েছে। সেখানে বেশ কিছু অজ্ঞাত ব্যক্তির লাশ এবং 2জন সোয়াট শূন্য লাশ পাওয়া গেছে, বাকি 4জন সোয়াট মিসিং। তার কথা শুনে ফ্রাঙ্কলিন বলে, আমি আগে থেকে জানতাম ব্রান্ডন একা না, তার সাথে অন্য কেউ জড়িত রয়েছে। এখন আমাদের সেই অপরিচিত ব্যক্তিটাকে খুঁজে বার করতে হবে। পিটারসন জানায়, স্যার, সেখানে যতগুলো লাশ পাওয়া গেছে তার মধ্যে বেশ কিছু সৈন্য এবং মাফিয়াকে স্নাইপার দিয়ে শুট করা হয়েছে, কিন্তু এই কাজটা ব্রান্ডন করতে পারবে না কারণ তার হাত বাঁধা ছিল। ফ্রাঙ্কলিন জানায়, আমি বুঝতে পেরেছি তার বাবা থমাস বেকেট তাকে দূর থেকে সাপোর্ট দিচ্ছে। তোমরা যত দ্রুত সম্ভব শহরের সকল সিসি ক্যামেরা চেক করে তাকে খুঁজে বের করো, সে যেন কোনোভাবে পালাতে না পারে। এদিকে ব্রান্ডন ওয়াশিংটন শহরে এসে যেই না একটা গাড়ি চুরি করতে যাবে ঠিক তখনই পুলিশ তাকে স্যান্ডার হতে বলে। ব্রান্ডন তাদেরকে জানায়, স্যার, আমি আপনাদের সাথে ঝামেলা করতে চাইছি না, আর আপনারাও আমার সাথে ঝামেলা করিয়েন না। আমরা যার যার মতো নিজেদের গন্তব্যে চলে যাই। কিন্তু পুলিশগুলো জানায়, তুমি নিজের মুখ বন্ধ রেখে স্যান্ডার করো, এটাই তোমার জন্য উত্তম। তবে ব্রান্ডন তাদের কথা না শুনে তাদেরকে আচ্ছা মতো পেটাতে শুরু করে। পুলিশ দুটো একটু মোটো টাইপ হওয়ার জন্য তার সাথে ফাইট করে কুলিয়ে উঠতে পারে না। পরিশেষে ব্রান্ডন তাদেরকে পিটিয়ে আদমার অবস্থা রেখে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে জিরো কানাডাতে গিয়ে সিকিউরিটি হেড ড্রেক ফিনিক্সের সাথে মিট করে। ফিনিক্স তাকে জানায়, তো বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। জিরো বলে, আপনি কি জর্জ স্ট্রেহর্নের বিষয়ে আমাকে কোনো তথ্য দিতে পারবেন। ফিনিক্স জানায়, সরি স্যার, আপাতত সে যেহেতু এখানে নেই সেহেতু আমরা তার পার্সোনাল বিষয় শেয়ার করতে পারছি না। আচ্ছা, হুট করে তার খোঁজ করছেন কেন, তার সাথে আপনার কি প্রয়োজন। জিরো জানায়, আমাদের তথ্য অনুযায়ী সে ব্রুনো ডিয়াজের হত্যার সাথে জড়িত, তাই তাকে একটু ইনকোয়ারি করতে হবে। অ্যাকচুয়ালি ব্রুনো ডিয়াজ যেদিন মারা যায় সেদিন স্ট্রেহর্ন সিকিউরিটি ব্রেক করার ট্রাই করেছিল। তার কথা শুনে ফিনিক্স জানায়, আপনার কোথাও ভুল হচ্ছে, হয়তো সে এর সাথে জড়িত নেই। আপনি আরেকটু ভালো করে ইনকোয়ারি করুন, তাহলে সব বুঝতে পারবেন। অতএব জিরো তাকে বিদায় জানিয়ে বাইরে আসলে আমরা পিছনে থেকে ফিনিক্সের একটা রহস্যজনক হাসি দেখতে পাই। তার হাসি দেখে সহজে আন্দাজ করা যায় যে সে কিছু একটা গোপন করছে, কিন্তু কি সেই গোপন বিষয়। এদিকে ব্রান্ডন লুকিয়ে লুকিয়ে মন্টানা শহরে যাওয়ার জন্য একটা বাসে উঠে পড়ে, কারণ এই শহরে থাকা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, যখন তখন পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। অতএব সে এই শহর ছেড়ে মন্টানা শহরে চলে যাচ্ছে। এখন জিরো জুলিয়েটকে ফোন করে ফিনিক্সের বিষয়ে সকল তথ্য দিতে বলে, কারণ তার কাছে ফিনিক্সকেও সন্দেহ মনে হচ্ছে। তবে জুলিয়েট জানায় বর্তমানে তাদের কাছে ফিনিক্সের ব্যাপারে কোনো তথ্য নেই, কিন্তু সেদিন রাশিয়া এবং সোয়াট টিমের মধ্যে যে গোলাগুলি হয়েছিল সেখানকার একজন মাফিয়া এখনও জীবিত আছে। আপনি যদি তার লোকেশন চান তাহলে পাঠিয়ে দিচ্ছি। জিরো জানায়, ঠিক আছে, তার লোকেশন দাও, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। অন্যদিকে ব্রান্ডন মন্টানা জঙ্গলে এসে তার সামনে অপরিচিত মানুষ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে একটু পরে বুঝতে পারে ইনি আর কেউ নয়, এ হচ্ছেন তার বাবা থমাস বেকেট। থমাস বেকেট হচ্ছে একজন দুর্ধর্ষ মেইন স্নাইপার। আপনারা যারা এই সিনেমার আগের পার্টগুলো দেখেছেন তারা হয়তো অনেকেই এই বিষয়টা জেনে থাকবেন। যারা এর আগের পার্টগুলো দেখেননি তারা সময় করে চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এবার জিরো হসপিটালে প্রবেশ করে সে রাশিয়ান মাফিয়ার আঘাত পাওয়া স্থানে বন্দুক রেখে বলে, কে তোকে হায়ার করেছে বল, আর তোর সাথে কে কে রয়েছে। আহত স্থানে চাপ দেওয়ার ফলে মাফিয়াটা প্রচণ্ড ব্যথায় কাতরাতে শুরু করে। পাশে থেকে দুজন ডাক্তার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। কি হচ্ছে এসব, তারা যে কিছু বলবে সেটারও কোনো উপায় নেই, তারা শুধু চেয়ে চেয়ে দেখছিল। এখন ব্যথা সহ্য করতে না পেরে মাফিয়াটা জানিয়ে দেয়, আমাকে একজন ফোন করে ব্রান্ডনকে মারার অর্ডার দিয়েছিল, সে কখনোই তার নাম বলেনি। আর সে যখনই ভয়েস চেঞ্জ করে ফোন করতো তখন তার পাশ থেকে হেলিকপ্টারের আওয়াজ শোনা যেত। ব্যাস এটুকু বলে মাফিয়াটাকে হাঁপিয়ে উঠতে দেখে জিরো তাকে ছেড়ে দেয়, কারণ তার যেটা জানার ছিল সেটা সে বলে দিয়েছে। এবার জিরো ফ্রাঙ্কলিনদের সাথে ব্রান্ডনের বাড়িতে যায় তল্লাশি করার জন্য। ফ্রাঙ্কলিন সেখানে থমাসের পাঠানো একটা গিফট দেখতে পায়, যেটা সে ব্রান্ডনকে জন্মদিন উপলক্ষে পাঠিয়েছিল। কার্ডের নিচের অংশে থমাসের লোকেশনের কোঅর্ডিনেট দেওয়া হয়েছে, যেটা ফলো করে তার কাছে পৌঁছা যাবে বা যাওয়া যাবে। অত ফ্রাঙ্কলিন থমাস আর তার ছেলেকে ধরার জন্য তার টিম নিয়ে চলে গেল। জিরো তখনও রুমে সার্চিং করছিল। এখন খোঁজাখুঁজির এক পর্যায়ে জিরো ব্রান্ডনদের একটা গ্রুপ ফটো দেখতে পেয়ে সেটা ছবি তুলে জুলিয়েটকে পাঠিয়ে দেয়। এদিকে জুলিয়েট আবার ছবিটা চেক দিয়ে জানতে পারে যে ফিনিক্স ব্রান্ডনের ব্যাটালিয়নে ছিল, অর্থাৎ তারা দুজন একসময়কার পুরাতন বন্ধু। ফিনিক্সের আসল নাম হচ্ছে সার্জেন্ট ক্লার্ক ম্যাককনাল। সে হচ্ছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সাধারণ মানুষদের উপরে অত্যাচারের দিক থেকে, কিন্তু সে তো 5 বছর আগে ডিউটি করতে গিয়ে মারা গেছে। আপনি হঠাৎ এই ব্যক্তির খোঁজ করছেন কেন? জিরো জানায়, অনেক প্রয়োজন আছে, তবে বিষয়টা তোমাকে পরে খুলে বলবো। এবার জিরো সরাসরি সাইকাস ইন্ডাস্ট্রিতে গিয়ে স্ট্রেহর্নকে প্রেশার দিয়ে বলে, ফিনিক্স এখন কোথায় আছে? তুমি যদি তার লোকেশন আমাকে না বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। স্ট্রেহর্ন জানায়, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি কিছুই জানি না। গত 3 দিন আমি অসুস্থ ছিলাম, যার জন্য তার সাথে দেখা হয়নি। আমি শুধুমাত্র তার একজন অ্যাকাউন্টেন্ট।
আমার কাছে তার বিষয়ে তেমন কোনো তথ্য নেই। জিরো আবার তাকে শান্ত করে জানায়, যদি তুমি ভালোভাবে মুখ না খোলো তাহলে নিজেই বিপদে পড়ে যাবে। কাজেই এটা ভালো হয় যে তুমি নিজে থেকে সঠিক কথা বলো। এখন স্ট্রেহর্ন ভয় পেয়ে জানায়, আসলে সেদিন ফিনিক্সই আমাকে সিকিউরিটি ব্রেক করতে বলেছিল। সেদিন যদি আমি এই কাজটা না করতাম তাহলে সে আমার পরিবারকে মেরে ফেলতো, যার জন্য বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। স্ট্রেহর্নের কথা শুনে জিরো বুঝতে পারে যে তাহলে এই সব কিছুর পিছনে ফিনিক্স ঝালকাঠি নাড়ছিল। তো যাই হোক, অন্যদিকে মন্টানা জঙ্গলে একদল SWAT টিম আসে ব্রান্ডন আর তার বাবা থমাস ব্যাকেটকে অ্যারেস্ট করার জন্য। অফিস থেকে ফ্রাঙ্কলিন SWAT টিমকে লিড করছে। এদিকে রুমের ভিতরে থেকে ব্রান্ডনের বাবা অ্যালার্মের আওয়াজ শুনে সিসি ক্যামেরার মধ্যে দেখতে পায় যে SWAT টিম আসছে তাদেরকে ধরার জন্য। এখন তাদেরকে দেখা মাত্র সে তার ছেলে ব্রান্ডনকে একটা স্ন্যাপার দিয়ে রুমের বেসমেন্টে পাঠিয়ে বলে দেয়, তুমি এই বেসমেন্টের রাস্তা ফলো করে সামনে এগিয়ে গেলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না। সো আমার জন্য চিন্তা ভাবনা না করে তুমি এখনই বেরিয়ে পড়ো। যথারীতি বাবার কথা শুনে ব্রান্ডন বেসমেন্ট ফলো করে জঙ্গলের বাইরে চলে আসে। অন্যদিকে সিআর হেডকোয়ার্টারে জিরো ফ্রাঙ্কলিনকে ফোন করে জানায়, আমি এমন কিছু পেয়েছি যা প্রমাণ করে ব্রান্ডন নির্দোষ। ফ্রাঙ্কলিন বলে, তুমি এমন কি পেলে খুলে বলো তো। জিরো জানায়, এইসব কিছু শুধুমাত্র টাকা ইনকামের জন্য করা হয়েছে। একটু আগে নোভাসেল কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট রয়েছে সে আমাকে সব বলেছে। আপনি এখনই কিছু সৈন্য পাঠিয়ে জস স্ট্রেহর্নকে গ্রেপ্তার করে নিয়ে আসুন। ফ্রাঙ্কলিন জানায়, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এদিকে SWAT টিম বাড়ি ঘেরাও করে ওয়ার্নিং দিলে থমাস ব্যাকেট বাইরে এসে স্যারেন্ডার করে। এ সময় হঠাৎ করে কে যেন দূর থেকে আচমকা দুইটা SWAT টিমের মেম্বারকে শুট করে মেরে ফেলে। ঘটনার আকস্মিকতায় সবাই প্রচণ্ড শকড হয়ে যায় এবং ভেবে নেয় এই কাজ ব্রান্ডন ছাড়া আর কেউই করতে পারবে না। কিন্তু ক্যামেরা অন্যদিকে ফোকাস করা হলে আমরা লক্ষ্য করি যে এই কাজটা তো ব্রান্ডন করেনি, সে তো নিজেও জানে না যে কে এই কাজটা করলো। এখন থমাস ব্যাকেট রুমে গিয়ে স্ন্যাপার দিয়ে সেই অচেনা সূত্রটাকে খুঁজছিল যে দূর থেকে শুট করেছে। এদিকে SWAT টিমের মেম্বাররা কিছু বুঝে ওঠার আগে একে একে সব ডাউন, মানে তারা যে প্রতিরোধ করবে তারও কোনো উপায় নেই। এ সময় ব্রান্ডন ব্যাকেট একটা ভাঙা টোঙের উপরে উঠে অচেনা স্ন্যাপারিস্টকে ফাইন্ড আউট করার ট্রাই করছিল। অপরদিকে আবার সেই অচেনা স্ন্যাপারিস্ট জঙ্গলের এমন একটা স্থান থেকে ব্রান্ডন এবং থমাস ব্যাকেটের উপর নজর রাখছিল যে তাকে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। আর এই অচেনা স্ন্যাপার অন্য কেউ না, এ হচ্ছে সিনেমার শুরুতে দেখানো ইউকি। এখন ইউকি চাইলে ব্রান্ডন আর তার বাবাকে শুট করে মেরে ফেলতে পারে, কিন্তু সমস্যা হলো একজনকে মেরে ফেললে অপরজন তার লোকেশন বুঝে যাবে, অর্থাৎ সে নিজেও মারা পড়বে। যার জন্য সে একটা ট্রিক করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তবে ব্রান্ডন সঠিক সময় দেখে ফেললে তার পিছনায় এবং খানিকটা রাস্তা দৌড়ানোর পর ইউকিকে সারেন্ডার করার জন্য বলে, কিন্তু ইউকি সারেন্ডার না করে উল্টো তাকে মারার জন্য উদ্যত হয়। দুজনের মধ্যে চরম লেভেলে ফাইট শুরু হয়। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ব্রান্ডন এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সে ইউকির কাছে হেভি পিটুনি খায়, মানে ব্রান্ডন কোনোভাবে তার সাথে পেরে ওঠে না। এখন ইউকি ব্রান্ডনকে বেধড়কভাবে পিটিয়ে যেই না বন্দুক দিয়ে শুট করতে যাবে, ঠিক তখনই পিছনে থেকে থমাস ব্যাকেট তার মাথায় স্ন্যাপার ধরে স্যান্ডার হতে বলে। আর সৌভাগ্যবশত এই যাত্রায় ব্রান্ডন কোনো রকমে বেঁচে যায়। যদিও ভেবেছিল সে মারা যাবে, তবে তার বাবা থমাস ব্যাকেট আসাতে সে বেঁচে গেল। সে যাই হোক, অন্যদিকে কানাডার ভ্যানকুভার শহরে জিরো একটা অচেনা বাড়ির ভিতরে প্রবেশ করে। এই বাড়িটা অন্য কারো না, এটা হচ্ছে মিস্টার ফিনিক্সের বাসা। এখন জিরো ফিনিক্সের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি করার জন্য, কিন্তু পুরো বাড়ি সার্চ করে তেমন কিছু না পেলেও বেশ কিছু টিকিট খুঁজে পায়। আর এই টিকিটগুলো ছিল একটা বোর্ডে যার সাহায্যে আইল্যান্ডে যাওয়া যায়। সো জিরো দেরি না করে সে আইল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ব্রান্ডন ফ্রাঙ্কলিনকে ভিডিও কল দিয়ে জানায়, স্যার সবকিছু পিছনে এই মেয়েটা অর্থাৎ ইউকি জড়িত রয়েছে, এমনকি ব্রুনো ডিয়াজকে ইউকি মেরেছে, আপনারা দ্রুত এখানে আসুন, আমরা ওয়েট করছি। ফ্রাঙ্কলিন জানায়, তোমরা ওখানে থাকো, আমাদের সেকেন্ড SWAT টিম খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। যথারীতি একটু পর SWAT টিম ব্রান্ডন আর তার বাবাকে হেডকোয়ার্টারে পৌঁছে দিলে ফ্রাঙ্কলিনরা বেশ কিছু শকিং নিউজ জানায়। অ্যাকচুয়ালি এই সব কিছুর পিছনে ফিনিক্স জড়িত রয়েছে। সে কখনোই চায়নি যে ব্রুনো ডিয়াজের সাথে ইউএসের চুক্তি হোক, কারণ সেই চুক্তিগুলো হলে তাদের নোভাসেল কোম্পানির ব্যাপক লোকসান হয়ে যেত, যার জন্য তারা বাধ্য হয়ে ব্রুনো ডিয়াজকে হত্যা করেছে। এবার ফিনিক্সের ছবি দেখে ব্রান্ডন জানায়, সে তো আমার প্রথম বন্ধু ছিল, আমরা একই ব্যাটালিয়নে কাজ করতাম, কিন্তু একদিন আমরা যখন গ্রামের চারিদিকে পাহারা দিচ্ছিলাম তখন সে একটা মেয়েকে হত্যা করে পুড়িয়ে দিয়েছিল। এরপর আমি আমার সুপিরিয়রকে রিপোর্ট করার জন্য তাকে চাকরি থেকে আউট করে দেওয়া হয়। সে তখন থেকে আমার উপরে রিভেঞ্জ নেওয়ার ট্রাই করছে, কিন্তু কখনোই সুযোগ হয়ে ওঠেনি। এখানে রিভেঞ্জের চেয়ে টাকার প্রাধান্য বেশি। সহজ কথায় বলতে গেলে তার টাকা প্রয়োজনের সাথে রিভেঞ্জ নিতে হবে, কিন্তু আমরা তাকে কোনোভাবেই এগুলো করতে দিব না। ফ্রাঙ্কলিন জানায়, তাহলে এখন আমাদের কি করা উচিত? ব্রান্ডন বলে, আমি দেখছি কি করা যায়। অন্যদিকে জিরো সেই আইল্যান্ডের বাংলোতে গিয়েছে যেখানে ফিনিক্স তার অবৈধ কার্যক্রম পরিচালনা করে।
এদিকে সিআর বেসে ব্রান্ডনরা সবাই মিলে ইউকিকে প্রশ্ন করছে তুমি জাপান থেকে এখানে কেন এসেছো, আর কে তোমাকে পাঠিয়েছে, কত টাকা নিয়েছো ইত্যাদি। ইউকি জানায় আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার বিনিময়ে আমার হাতের হ্যান্ডকাপ খুলে দিতে হবে। ব্রান্ডন জানায় ঠিক আছে, আগে তুমি বলো। এবার ইউকি বলে তাকে ফিনিক্স পাঠিয়েছে ব্রান্ডনকে হত্যা করার জন্য। সে যদি তাকে না মেরে ফিরে যায় তাহলে তার সাথে ডিল হওয়ার টাকা ফেরত পাবে না। মানে ব্রান্ডনকে মারার জন্য ফিনিক্স ইউকিকে অনেক বড় একটা টাকার অফার দিয়েছিল। এখন ব্রান্ডন ইউকিকে বলে তুমি ফিনিক্সকে ফোন দিয়ে বলো আমি তোমার কাছে আছি, যদি তুমি আমার টাকা পেইড না করো তাহলে তাকে পাবে না, আর আমাকে কোথায় নিয়ে যেতে হবে সেই লোকেশনটা শুনে নাও। যথারীতি ইউকি ফিনিক্সকে ফোন দিলে সে একটা লোকেশন দিয়ে ব্রান্ডনকে নিয়ে আসতে বলে। এখন ফ্রাঙ্কলিন জানায় আমাদের একটা দারুণ প্ল্যানিং করতে হবে, না হলে কিন্তু বড্ড বিপদ হয়ে যাবে। ব্রান্ডন জানায় পিছনে থেকে ব্যাকআপ হিসেবে সোয়াট টিম থাকবে এবং দূর থেকে স্ন্যাপের নিয়ে আমার বাবা অর্থাৎ থমাস ব্যাকেট ব্যাকআপ দিবে। ফ্রাঙ্কলিন জানায় সে কি পারবে, আমাদের উচিত আরও ভালো স্ন্যাপার নিয়ে আসা। থমাস ব্যাকেট জানায় আমি যথেষ্ট ফিনিক্সকে খতম করার জন্য। অন্যদিকে ফিনিক্স দোতলা থেকে জিরোকে দেখে ফেলে, আর এর ফলাফল কী হবে সেটা তো বুঝতেই পারছেন। অ্যান্ড ইয়েস, আমাদের ধারণা অনুযায়ী ফিনিক্স জিরোর উপরে প্রচণ্ড চড়া হয়ে যায়, তাদের দুজনের মধ্যে চরম লেভেলে ফাইট শুরু হয়। তবে ফিনিক্স যেহেতু ওয়াইল্ড ট্রেন সোলজার ছিল, যার ফলে সে অনেকটা অ্যাডভান্টেজ পায়। পরিশেষে ফিনিক্স জিরোকে পিটিয়ে যেই না পানিতে চুবিয়ে মারতে যাবে, ঠিক তখনই উপরে থেকে নোভাসেল কোম্পানির সিও ডোনাল্ড সাউথ জানায় এমনিতেই আমরা অনেক প্রেশারে আছি, এর মধ্যে কাউকে হত্যা করা ঠিক হবে না, আপাতত তাকে আটকে রাখো, পরে ঝামেলা শেষ হলে তাকে দেখে নেওয়া যাবে। এদিকে খানিকটা সময় বাদে ব্রান্ডনদের ফুল স্কোয়াড সেই আইল্যান্ড বা দ্বীপে পৌঁছে যায়। প্রথমে সোয়াট টিম পুরো আইল্যান্ডটাকে ঘিরে ফেলে যাতে কেউ পালাতে না পারে, আর দূর থেকে থমাস ব্যাকের স্ন্যাপার দিয়ে বিল্ডিংয়ের উপর নজর রাখছিল। অন্যদিকে ইউকি ব্রান্ডনকে নিয়ে ফিনিক্সের রুমের কাছে চলে যায়। ফিনিক্স দরজা খুলে তার পুরাতন বন্ধুকে দেখতে পেয়ে টিটকারি করতে শুরু করে। পাশে থেকে ইউকি জানায় তোমরা পূর্বে দুজনে মিলে মিশনে কি করেছো বা তোমাদের ঝামেলা কি বিষয় নেই সেগুলো আমি শুনতে চাই না, তুমি এখনই ব্রান্ডনকে নিয়ে আমার টাকা ফেরত দাও। ইউকির কথা শুনে ফিনিক্স জানায় আমি তো তোমাকে কখনোই বলিনি যে আমরা দুজন একসাথে একই ব্যাটালিয়নে কাজ করতাম, তাহলে তুমি কি করে জানলে? ফিনিক্সের কথা শুনে ইউকি বুঝতে পারে এবার আর রক্ষা নেই, পাকনামি করতে গিয়ে নিজে ধরা পড়ে গেলাম। এবার ফিনিক্স দুজনকে রুমের ভিতর নিয়ে দরজা বন্ধ করে দেয়, কারণ সে ততক্ষণে সোয়াট টিমকে তার বাড়ির সামনে দেখতে পেয়েছে। ফিনিক্স রুমে ঢুকেই ইউকে কাঁধে শ্যুট করে দিলে ব্রান্ডন তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরপর দুজনের মধ্যে সেই লেভেলে ফাইট লেগে যায়। ফিনিক্স যেহেতু তার চেয়ে বেশি লম্বা আর শক্তিশালী ছিল, যার জন্য ব্রান্ডন তার কাছে পরাস্ত হয়। এদিকে সোয়াট টিমও ভিতরে প্রবেশ করতে পারছে না, কারণ তারা গেলেই ফিনিক্স ব্রান্ডনকে শ্যুট করে দিবে। অন্যদিকে দূর থেকে রেঞ্জ বেশি হওয়ার জন্য থমাস ঠিকভাবে স্ন্যাপার শ্যুট নিতে পারছিল না। এবার ফিনিক্স সবাইকে জানায় আমার জন্য $10 মিলিয়ন আর একটা হেলিকপ্টার চাই, যদি আগামী 9 মিনিটের মধ্যে এগুলোর ব্যবস্থা না করা হয় তাহলে আমি ব্রান্ডনকে মেরে ফেলবো। তার পাশে আবার ইউকি তখনও জীবিত, সে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগিয়ে গেলে জিরো একটা রুম থেকে বলে আমি হোমল্যান্ড অফিসার, আমার বাঁধন খুলে দাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর যথারীতি ইউকি তার রুমে গিয়ে বাঁধন খুলে দেয়। অন্যদিক থেকে থমাস ব্যাকের স্ন্যাপার দিয়ে ফিনিক্সকে মারার জন্য স্কোপ খুঁজছিল, কিন্তু চারিদিকে প্রচণ্ড পরিমাণে বাতাস আর রেঞ্জ বেশি হওয়ার জন্য ঠিকভাবে শ্যুট করতে পারছিল না। বিশেষ করে ব্রান্ডন আর ফিনিক্স তো এক জায়গাতেই রয়েছে, যদি ফুলক্রমে মিসফায়ার হয় তাহলে তো ব্রান্ডনও মারা যেতে পারে। এই সব কিছু বিবেচনা করে থমাস শ্যুট করতে পারছিল না। হেডকোয়ার্টার থেকে ফ্রাঙ্কলিন বারবার থমাসকে বলছিল কি করছো তুমি, এখনো শ্যুট না করে হোল্ড করছো কেন, তুমি আর একটু লেট করলে ব্রান্ডন মারা পড়বে, এখনই শ্যুট করে ফিনিক্সের মাথা উড়িয়ে দাও। এবার দূর থেকে ব্রান্ডন খুব কষ্টে তার বাবাকে বুকের মধ্যে লাগানো মাইক্রোফোনের মাধ্যমে জানায় বাবা তুমি অবশ্যই পারবে, তুমি আগের মিশনগুলোতে যেভাবে শত্রুদেরকে মেরেছো এখানেও সেভাবে ট্রাই করো, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে, তুমি অবশ্যই পারবে। সেলের মুখে এই কথা শুনে থমাস আত্মবিশ্বাস ফিরে পায়, তাকে পারতেই হবে। এবার থমাস সুপার একটা শট নিয়ে ফিনিক্সের চ্যাপ্টার একেবারে ক্লোজ করে দেয়। অ্যান্ড এর সাথে সাথে একটা অভিশপ্ত নোভাসেল কোম্পানির অবসান ঘটে। পরিশেষে নোভাসেল কোম্পানির সিও ডোনাল্ড সাউথ ওরফে সুগার ড্যাডিকেও গ্রেপ্তার করে নেওয়া হয় এবং এমন অসাধারণ একটা ফিনিশিংয়ের মাধ্যমে সিনেমার পরিসমাপ্তি ঘটে। তবে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে একটা টুইস্ট রেখে দেওয়া হয়েছে। কি সেই টুইস্ট? জিরো ইউকির সাথে একটা রুমে বসে রয়েছে, কিন্তু ইউকির মুখে আমরা একটা রহস্যজনক হাসি দেখতে পাই, আর এই রহস্যজনক হাসির পেছনে যে গল্পগুলো রয়েছে সেটা জানতে হলে পরের পার্টগুলো দেখতে হবে। প্রবলেম নেই, আমরা ধীরে ধীরে সেই পার্টগুলো এক্সপ্লেন করব। সো এই ছিল আজকের মুভির ফুল এক্সপ্লানেশন। ভিডিও বা মুভির বিষয়ে আপনার কোনো অপিনিয়ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।